গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নয়া ছাত্র রাজনীতির স্বরূপ কেন আমাদেরকে অনুসন্ধান করতে হচ্ছে, বা নয়া ছাত্র রাজনীতির স্বরূপ, এই প্রশ্নে যখন আমরা যাব তার আগে ছাত্র রাজনীতি কি, ছাত্রত্ব কি, এই বিষয়গুলো আমাদের ডিল হওয়া প্রয়োজন। আজকে যদি আমি একটা কথা বলি যে 5 আগস্টের পূর্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো ছিল তাদের মধ্যকার এমন সুন্দর কোন আয়োজন সেটা কোনোভাবেই সম্ভবপর ছিল না। আর আজকে আমরা যদি বলি আদর্শিকভাবে পুরোপুরি বিপরীত মেরুতে থাকা ছাত্র ইউনিয়ন এবং ছাত্র শিবির তারা একই মঞ্চে এসে ছাত্র রাজনীতি বিষয়ে হোক, দেশের সামগ্রিক বিষয়ে হোক তারা কথা বলছেন, এটাও কিন্তু ছাত্র রাজনীতির একটা নয়া স্বরূপ। আমাকে কথা বলতে বলা হয়েছে, আমি সম্প্রতি ছাত্র রাজনীতির পাটাতন থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির পাটাতনে হাঁটতে শুরু করেছি। ছাত্র রাজনীতির সময়কালে আমরা কি দেখেছি, ছাত্র রাজনীতি বলতে কি দেখেছি আমরা? হলগুলোতে গণরুম, গেস্ট রুম, টর্চার, এই যে সুপরিচিত স্বাধীনতা চত্বরে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটাতে ছাত্রলীগ আমাকে পিটিয়ে রক্তাক্ত করেছিল। এইটা ছিল ছাত্রলীগের রাজনীতি। অর্থাৎ আমরা ছাত্র রাজনীতি বলতে যা বুঝতাম, এই যে আমাদের শিক্ষার্থীরা যখন আন্দোলন চলছে তখন 9 দফার কথা আসলো, 9 দফায় ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা আসলো। কেন এটা আসলো সেটা আমাদের বিবেচনা করা প্রয়োজন। কারণ ছাত্ররা দেখেছে হলগুলোতে ছাত্রলীগ দখলদারিত্ব করছে। কোনো একটা আন্দোলনে কোনো শিক্ষার্থী সে অংশগ্রহণ করতে যাচ্ছে, ছাত্রলীগ তাকে ধরে নিয়ে গিয়ে যেমন করে অত্যাচার করা দরকার সর্বোচ্চ রূপে তাদের উপরে অত্যাচার করছে। আজকে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল এখানে উপস্থিত আছেন। বিগত সময়টাতে ছাত্র শিবির পছন্দ করেন বা ছাত্র শিবিরের কোন কর্মী এই পরিচয়টা দিয়েও এই ক্যাম্পাসে কেউ আসতে পারে না। আজকে মেঘ এখানে খুব সুন্দর করে বসে আছে, কথা বলছে। ছাত্র রাজনীতি যে সময়কালটা আমরা বলতেছি, ওই সময়ে মেঘ এই টিসিতে দাঁড়িয়েছিল, তাকে ধরে এখানে মারধর করা হয়েছে। ছাত্রলীগের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এই মারধরের আয়োজনটা করেছে। অর্থাৎ আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলতেছি, ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতেছি, তখন বেসিক্যালি আমরা ছাত্র রাজনীতির যত কুফল ছিল, ছাত্র রাজনীতির যত বিভীষিকাময় রূপ ছিল, সেগুলো আমরা নিষিদ্ধের কথা বলতেছি। আমরা ওই সময়ের কথা মনে করি 2019 সালে যখন বুয়েটে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হলো, তারপরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। আমি কোনোভাবেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে একমত না। যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, তখনও সাংবাদিকরা যখন আমাকে জিজ্ঞেস করেছে, তখন আমি বলেছি যে সামগ্রিকভাবে আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই। কারণ আমাদের দেশে আপনারা খেয়াল করে দেখবেন, যখন দলীয় রাজনীতি, লেজভিত্তিক রাজনীতি বা ছাত্র রাজনীতি যে ফর্মেই আপনি নিষিদ্ধের কথা বলেন না কেন, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে ছাত্ররা একত্রিত হয়েছি, আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে অনেকটা পরে আমাদের সাথে পেয়েছি। আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে আমাদের সাথে অনেকে পরে কেন পেয়েছি জানেন? কারণ বুয়েটের শিক্ষার্থীরা তারা ভয়ে থাকতো যে তাদের ওখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সে যদি কোনো একটা আন্দোলনে পার্টিসিপেট করে তারপরেও তাকে ওখানে কি করা হবে, বহিষ্কার করা হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে এইরকম পর্যায় পর্যন্ত ভাবা হয়েছে বুয়েটে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে আমি একমত না। তাহলে কিসের সাথে আমি একমত? আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে, অর্থাৎ চাঁদাবাজি, টেন্ডারবাজি, গেস্টরুম, গণরুম, অত্যাচার, নির্যাতন, ইভেন আমাকে গেস্টরুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইভ দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে। আমি একটা ঘটনা বলি, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন, ওনার দাড়ি ছিল অনেক বড় বড়,
উনি একজন বিচারক ছিলেন। আমি যেহেতু ল ডিপার্টমেন্টে পড়তাম, তো উনি একজন বিচারক থাকার পরে উনি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়েছিলেন। এটা আমার কাছে একটা অনুপ্রেরণার বিষয় ছিল। আমি ওনার ছবি আমার ফোনে সেভ করে রেখেছি। আমার ফোনে এই যে দাড়ি, সাদা সাদা দাড়িওয়ালা একটা ছবি দেখার কারণে ছাত্রলীগ ধরে গেস্টুমে আমাকে ব্যাপকভাবে মারধর করেছে। এটা ছিল ছাত্র রাজনীতির একটা স্বরূপ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী থেকে এসেছে। এই কারণে আজকে এখনই যদি আমরা ভোট দেই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে কি হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% শিক্ষার্থী ভোট দেবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। এটা হচ্ছে শিক্ষার্থীদের মনস্তত্ত্ব। এই জায়গায় শিক্ষার্থীরা ট্রমাটাইজড হয়ে এসেছে। তাহলে সমাধানটা কোন জায়গায়, বা আসলে দায়টা কাদের? এখানে যারা বক্তারা আছেন তারা অনেকগুলো সমাধান প্রপোজ করেছেন, কিন্তু আমি সবসময় যে জিনিসটা ভেবে এসেছি, আমাদের ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলো আছে, যার কারণে শিক্ষার্থীরা সবসময় নির্যাতিত নিপীড়িত হয়ে এসেছে, এই জায়গায় দায় যদি কারো থেকে থাকে, সব থেকে বড় দায়টা হচ্ছে প্রশাসনের। প্রশাসন কখনোই, আমি ছাত্রলীগের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছি, তারা কখনোই কোনো ছাত্রলীগের কোনো নেতাকে ডেকে নিয়ে ইভেন সতর্ক পর্যন্ত করে নেই, তাদেরকে কোনো রূপ শাস্তি দেওয়া দূরের কথা। তো যখন আমাদের প্রশাসন এমন নড়বড়ে হয়ে যায়, প্রশাসন যদি ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদের লেজুর ভিত্তি করে, আমরা বলতেছি ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক হবে না, সেটা আমি যতদিন ছাত্র রাজনীতি করেছি, আমাদের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম বা আমার যে সহযোদ্ধারা যারা ছিলেন, তাদের একটা কমন স্লোগান ছিল যে আমরা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করব না। সেই সময়টাতে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির সংজ্ঞাটাও তেমন পরিষ্কার ছিল না, এখনো হয়তো অতটা পরিষ্কার নয়। কিন্তু ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারাও দলীয় রাজনীতিক রাজনীতি করা যাবে না, এই পক্ষে তাদের মতামত তেমনটা ছিল না। কিন্তু আজকে যখন আমরা নয়া স্বরূপের কথা বলছি, আজকে ছাত্র ইউনিয়নও দাবি করে গেছে যে তারা কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না, এবং ছাত্র শিবিরও বলতেছে যে তারা কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না। আজকে যদি নাসির ভাই এখানে উপস্থিত থাকতেন, তাহলে তিনি যদি পরিষ্কার করতেন যে ছাত্রদল দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করে কিনা, তাহলে আমরা একটা জায়গায় আসতে পারতাম। অন্তত একটা বিষয়ে আমরা একমত হতে পেরেছি যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা আসলে কেউ করি না, সেটা করতে চাই না। এখন আমাদের ঠিক করার বিষয় যে দলীয় লেজুর ভিত্তি বলতে আসলে কি বুঝায়, দলীয় লেজুর ভিত্তিক কোন ছাত্র সংগঠন কখন করছে বলে আমরা ধরে নেব। আজকে যে নাসির ভাই তারেক রহমানের বক্তব্য শোনার জন্য গিয়েছেন, এই প্রোগ্রামে না এসে এই বিষয়টিকে আমরা দলীয় লেজুর ভিত্তি বলতে পারি কিনা, সেটা আমাদের একটা